আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লাখো মানুষের উপস্থিতিতে শুরু বিশ্ব ইজতেমা। তুরাগ তীরে দেশের সবচেয়ে বড় জুমার জামাত, ইবাদত বন্দেগি জিকির আশকারে মশগুল মুসল্লিরা। বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে ভারতীয় গণমাধ্যম। অভিযোগ, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করে অসম্মান করা হচ্ছে বাংলাদেশের জনগণকে। বিগত সময়ে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপানো হয়েছিল। অভিযোগ, দলের আমিরের জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ। সক্ষমতা বাড়িয়ে পণ্যের উৎপাদন খরচ কমাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। পর্দা নামল ঢাকা বাণিজ্য মেলার শেষ দিনে বেচা কেনা তুঙ্গে। এবং কাল থেকে শুরু অমর ২১শে বই মেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তার হুমকি নেই জানালেন ডিএমপি কমিশনার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে, যাত্রী ভোগান্তি নিরসনে এয়ারলাইন্স ও ফ্লাইট বাড়াচ্ছে এভিয়েশন কর্তৃপক্ষ। আধুনিক যন্ত্রপাতি সংযোজন দ্রুত হচ্ছে ইমিগ্রেশন। অল্প সময়েই মিলছে লাভ। আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শুরুর দিনেই লাখো মানুষের ভিড় ছাপিয়ে গেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। তাঁবুতে জায়গা না পেয়ে রাস্তা, ফাঁকা জায়গা, এমনকি বাসা বাড়ির ছাদে বসেও শুনছেন বয়ান। ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। আজ দেশের সবচেয়ে বড় জুমার জামাতও হয় সেখানে। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। এবারের ৫৮তম বিশ্ব ইজতেমাকে সফল করতে টঙ্গীর ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লক্ষাধিক মুসল্লি। প্রথম পর্বে তাবলিগ জামাতের শুরাই নিজামের সাথীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে গেছে তুরাগ নদীর তীর। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান, মাসওয়ারা, জিকির আজগার সহ নানা ইবাদত বন্দিগিতে কাটান মুসল্লিরা। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে চিল্লা, তিন চিল্লা সহ বিভিন্ন জামাত বের করতে মুসল্লিদের তালিকা করেন জিম্মাদার সাথীরা। ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বৃহত্তম জুম্মার নামাজ। আর এই নামাজ পড়তে দেশের বিভিন্ন জেলা সহ আশপাশের এলাকা থেকে অংশ নেয় প্রায় ২০ লাখেরও বেশি মুসল্লি। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ জুবায়ের সাহেব। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার জন্য ইজতেমায় এসেছেন বলে জানান মুসল্লিরা। দেশের বাইরের বড় বড় ওলামা একরাম অনেক ধরনের কথা বলতেছে, এগুলো আমাদের নিজের মধ্যে কিভাবে আসে, এজন্য খুব মনোযোগ সহকারে বয়ান শুনতেছি এবং শিখতেছি। মানুষ কিভাবে আল্লাহর পথে চলতে পারে, সহি পথে চলতে পারে, আমাদের আসার মূল উদ্দেশ্যটাই হলো এটা। ইসলামের শিক্ষার জন্য এই জন্য আসছি, ইমান আমলের জন্য আসছি। আমরা কোরআন হাদিসের আলোতে আমরা ইনশাল্লাহ কথাগুলো নিব। আমরা ইনশাল্লাহ কোরআন হাদিসের কথার অনুযায়ী আমরা জিন্দেগি যাপন করব। ওলামায়ে একরামগণ দ্বীনের মেহনত করবে, আমরা সব সময় ওলামায়ে একরামদের সাথেই থাকব। এই কাজের ভিতরে বহুত মহব্বত আছে। এই কাজ না করলে আখিরাতও নেই, দুনিয়াও নেই। আমরা আখিরাতের জন্য এই কাজের মধ্যে জড়িত আছি। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তাবলিগ জামাতের বিদেশি মেহমানরা। বাঙ্গাল এলি öte жақсы құлық мінезі সুন্দর, қызмат সুন্দর, ইকরম সুন্দর। বাঙালি আলহামদুলিল্লাহ, বাঙালি আচ্ছা। ওসব কৃষ্ণ বাঙালিকে এবারই প্রথম ২ ধাপে ইজতেমার আয়োজন করেছে শুরাই নিজামের অনুসারীরা। ২ ধাপে ইজতেমা করার কারণ হিসেবে আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন। আসলে তাবলিগের মেহনত একটি দ্বীনি মেহনত এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলিগের মেহনত করতে চান। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ১০,০০০ সদস্য।
রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩রা ফেব্রুয়ারি। ৫ ফেব্রুয়ারি প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তরের পর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীদের ইজতেমা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। নানা কৌশলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের জনগণকে অসম্মান করছে, এই দাবি করে ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, প্রতিনিয়তই বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক ও ভুল তথ্য পরিবেশন করছে প্রতিবেশী দেশটির গণমাধ্যম। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকার নিয়ে প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে প্রেস উইং। এ ধরনের সংবাদ বলিউডের কল্পকাহিনীকেও হার মানায় উল্লেখ করে তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়। প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণায় অংশ হিসেবে কুৎসিত কল্পকাহিনী প্রচার না করার আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে। ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি যাওয়ার পথে বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার একান্ত সহকারী জানান, এমিরেটস এয়ারলাইন্সে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন বাবর। পরে বিমানটি দুবাই অবতরণের পর তাকে ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। গত 16 জানুয়ারি সব মামলায় খালাস পেয়ে 17 বছর পর কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। পরে 20 জানুয়ারি বুকের ব্যথায় অসুস্থ হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিগত সময়ে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। আমিরের জামায়াত সতর্ক করে বলেন, হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়, ভবিষ্যতে কেউ যেন একই পথে পা না বাড়ায়। এ সময় সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ করে শফিকুর রহমান বলেন, পুরুষদের চেয়েও ভালো সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। খুলনায় ছাত্র শিবির মহানগর শাখার আয়োজনে নিউ মার্কেটের বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বের হওয়া গণমিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। বাদ জুমা নগরীর আন্দর কিল্লা জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিবিরের নেতারা বক্তব্য রাখেন। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে গণমিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন। কাল থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। বইমেলা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে বইমেলা পরিদর্শন করে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, বইমেলায় নাশকতার কোনো শঙ্কা নেই। সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড ছাড়াও পুরো এলাকা সার্বক্ষণিকভাবে তদারকি করবে গোয়েন্দা সংস্থা, পুলিশের সিনিয়র কর্মকর্তারা। তবে কেউ যদি বিশৃঙ্খলা পরিস্থিতির করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। রিপোর্ট আদ্দিন সজীবের। বাঙালির প্রাণের মেলা এখন শুরুর ক্ষণ গুনছে। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের ওই বিশাল ময়দানে শত শত বইয়ের স্টল প্রায় প্রস্তুত। শেষ সময়ে চলছে রঙের ছোঁয়ায় একটু রাঙিয়ে দেয়া।
বই সাজাতেও শুরু করেছেন অনেকেই। তারা মনে করছেন ২৪শে জুলাই বিপ্লবের পর অন্যরকম বাংলাদেশে পাঠক দর্শনার্থীদেরও আকাঙ্ক্ষা বেড়েছে মেলা নিয়ে। তাই রাজনৈতিক ব্যস্ততার মধ্যে দিয়েও মেলা চলবে আপন মনে, নির্বিঘ্নে। যারা বই প্রেমী আছে সবাই বই কিনতে আসবে, তারপরে যারা লেখক আছেন ওনারা বই প্রকাশ করবেন ওনারা আসবেন, মানে এটাতে কোনো সমস্যা হবে না। রাজনৈতিক প্রেক্ষাপট যে চেঞ্জ হয়েছে এটাতে কোনো সমস্যা হবে না। আশাবাদী যে আমরা এই বছর 2025 সালে যে আপনাদের যে বইমেলাটা হবে সেটা আমাদের জন্য খুব ভালো হবে, কারণ আমাদের স্টলে আপনার সব বয়সের পাঠকের জন্য আমাদের রয়েছে খুব ভালো ভালো বই আর কি। লাখো বইপ্রেমীদের উপস্থিতিতে যে মেলা বছরের পর বছর ধরে বাঙালির হৃদয়ে ঠাঁই করে নিয়েছে, তার নিরাপত্তা পরিস্থিতি দেখতে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে হাজির ডিএমপি কমিশনার। জানালেন আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, সবাই নির্ভয়ে নিঃসংকোচে মেলায় আসবেন, উপভোগ করবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দি আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। অভ্যুত্থান পরবর্তী সময়ে সমসাময়িক নানা দাবি দেওয়া নিয়ে রাস্তা আটকে জনভোগান্তির বিষয়েও কথা বলেন তিনি। ছোটখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। হরিবল কন্ডিশন। বইমেলায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বাড়তি সতর্ক ডিএমপি। দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সক্ষমতা বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় আন্তর্জাতিক মেলা হলেও বিদেশিদের অংশগ্রহণ কম থাকায় হতাশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না বাণিজ্য মেলার শেষ দিনে। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভিড় ছিল তুলনামূলক বেশি। শেষ সময়ে অফার আর ডিসকাউন্টের হিড়িক লক্ষ্য করা গেছে স্টলে স্টলে। এবারের মেলায় অংশ নিয়েছে 60টি দেশ। বিদেশিদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ উদ্যোক্তাদের। মেলার পরিসর বাড়ানোরও পক্ষে তারা। এই মেলাকে বিশ্ব দরবারে আরো ব্যাপকভাবে পরিচিত করার জন্য অন্তত ১০ শতাধিক দেশের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উদ্যোক্তাদের। তারা বলছেন এটি কোনো অসম্ভব বিষয় নয়, বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আন্তরিক হলেই এটি সম্ভব। এদিকে বিকেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিকে থাকতে হলে পণ্যে বৈচিত্র্য আনার বিকল্প নেই। মেলায় বিভিন্ন ক্ষেত্রে ৫১টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো। এসব উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। চাল ও তেলের দামে অস্থির বাজার। কোনো কারণ ছাড়াই 2 সপ্তাহ আগে চালের দাম 10 থেকে 12 টাকা বাড়লেও কমার কোনো লক্ষণ নেই। সয়াবিনের দামও লাগামহীন, এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের নীতি নির্ধারকদের দুষছেন তারা। ভোক্তাদের অভিযোগ, নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণহীনতায় বাজার এখন সিন্ডিকেটের দখলে। ফজলে রাব্বি রিপোর্ট। চালের বস্তায় লেগেছে রঙের ছোঁয়া। 50 কেজির পাটের বস্তার বদলে এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বস্তার রং ফ্যাকাশে লাগে ভোক্তার কাছে। অভিযোগ আছে পুঁজির জোরে চালের মজুদের বড় একটি অংশের নিয়ন্ত্রণ এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাতে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। এ মৌসুমে উৎপাদন কিছুটা কম হলেও শুল্ক ছাড়ের সুবিধায় আমদানি করা চালের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও সব ধরনের চালের দাম কেজিতে 10 থেকে 12 টাকা বাড়তি। বাজারে দেখেন বাইরের কোনো চাল আছে কিনা, মুষ্টিমো কটা চাল আছে, ইন্ডিয়ান চাল আছে, কিন্তু এটা না করে যদি কর্পোরেট কোম্পানির মিনি থাক, তাদের যদি বড় প্যাকেটগুলো বাজার না করে তাহলে বাজারে নিয়ন্ত্রণ আসে যাবে আমরা মনে করি। যদি বুঝতাম যে আজকে দাম বাড়লে চাল পাওয়া যায় না বা কিছু এরকম, দাম বাড়ার পরে চাল পাওয়া যায়, তা মেঘলা এরকম করতে আছে মনে হয়। 5 লিটারের সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য 852 টাকা হলেও দোকানির অভিযোগ ডিলারই বিক্রি করছে এর চেয়ে বেশি দামে। ফলে বাড়ছে দোকানি আর ক্রেতার মধ্যকার অবিশ্বাস। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ করার সুযোগ আছে বলে মনে করেন
খুচরা ব্যবসায়ী আর ভোক্তারা। ভাই গায়ে রেটে আনছি, আপনি বাজার নিলে আমি তেল দিব আপনাকে, আপনি করে আমি বাজার আমার লাগবো না, আপনি কি জোর করে দিবেন আমারে? ন্যায্য মূল্য যেটা ওইটা নাই। তো এই জায়গাটাতে আসলে দৃশ্যমান কোনো কাজ আমরা বর্তমান সরকারের কাছ থেকে কিন্তু পাই না। এটাই আমাদের দুঃখের কিংবা পরিতাপের বিষয় বলতে পারে। ঊর্ধ্বমুখী বাজারের পাশাপাশি 1 মাস বাদে রমজান মাসের কথা ভেবে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। মৌসুমী সবজির নিম্নমুখী দর কোনো প্রভাব ফেলছে না এই দুশ্চিন্তায়। পূজার সময় তো সবজি খায় না, কম খায়, তো সবজির দামটা একটু কম, তা মুরগির দামটা বেশি। আমরা যারা ব্যবসায়ী তারা আমরা চলতে পারি, 2 কেজির জায়গায় 1 কেজি নেই, কিন্তু যারা এই যে রিক্সা চালায় দিন মজুর তারা কিভাবে নেয়? একটু বাজার পরিস্থিতি যদি একটু শান্ত থাকে, জিনিসপত্রের দাম কম থাকে, উই আর হ্যাপি। সরকারে কে আসলো না গেল এটা আমাদের বেশি হেডেক না। বাজারে মাছের দাম সপ্তাহের ব্যবধানে খুব একটা হেরফের না হলেও কিছুটা কমেছে মুরগির দাম। পাকিস্তানি কক কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 290 টাকা দরে। 200 টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। যাত্রী ভোগান্তি নিরসনে এয়ারলাইন্স ও ফ্লাইট বাড়ানো হবে বলে জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সংস্থাটির চেয়ারম্যান বলেন, দেশের সব বিমানবন্দর ঘিরে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক মেশিন সংযোজন করায় দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে যাত্রীরা লাগেজ নিয়ে বিমানবন্দর ছাড়তে পারছেন বলে জানিয়েছে কাস্টমস কমিশনার। জিএম তসলিমের রিপোর্ট। হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবা আন্তর্জাতিক মানের করতে নানা উদ্যোগ নিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই মধ্যে এর সুফলও পেতে শুরু করেছে যাত্রীরা। এখন খুব তাড়াতাড়ি ফাস্ট, মানে আমি যে ব্যাগটা পাইলাম লাগেজটা উইদিন 20 মিনিট চেঞ্জ হয়ে যেত, দেখি আর খুব সুন্দরভাবে সার্ভিস দিতে। বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দরে কর্মী ও যাত্রীরা সহনশীল আচরণ করলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। যাত্রী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এভিয়েশন সিকিউরিটিকে আরও শক্তিশালী করব, যাতে আমরা এয়ারপোর্ট অপারেশনসটা বিশ্বের অন্যান্য দেশের মতো এভিয়েশন সিকিউরিটি যেন তাদের নিজেদের অপারেশন করতে পারে, এবং আমরা প্রতিটা অর্গানাইজেশন যাতে যার যেখানে কাজ করার দায়িত্ব সেভাবে আমি দায়িত্ব বন্টন করে দিয়েছি, সেভাবেই তারা কাজ করবে বলে আমি আশাবাদী। তাহলে আমরা 24টা অর্গানাইজেশন একসাথে কাজ করলে এয়ারপোর্টের মান উন্নয়ন হবে, ভালো হবে, যাত্রী সেবা ভালো হবে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে ইমিগ্রেশনের পর 2 থেকে 3 মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার সুবিধার্থে অত্যাধুনিক মেশিন সংযোজন করা হবে। দ্রুতই এটি করা হবে বলেও জানান কাস্টমস কমিশনার জাকির হোসেন। এটা হলো আমাদের সমন্বিত একটা উদ্যোগ, সিভিল এভিয়েশন বিমান সবাই মিলে। আমাদের টার্গেট হলো আমরা সেবাকে উন্নত করার জন্য এখন যে আমরা এখানে স্ক্যান করি, যেগুলো আমাদের সাসপেক্ট হয়, এই স্ক্যানারগুলোকে আমরা এয়ার সাইডে নিয়ে যাব, মানে পেছনে নিয়ে যাব। তো পেছনে নিয়ে গেলে তখন 2 থেকে 3 মিনিটের মধ্যে একজন প্যাসেঞ্জার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। অপ্রয়োজনীয় প্রকল্প পরিহার করে যাত্রী কল্যাণে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতায় থেকে নতুন দল গঠন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে জুলাই গণহত্যার বিচার শীর্ষক ছাত্র সমাবেশে কথা বলেন তিনি বলেন, অভ্যুত্থানকে সমুন্নত রেখে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রকাশ অপরিহার্য। এ সময় তিনি ছাত্রদের একত্রিত হয়ে গণতান্ত্রিক শক্তির আলোকে নতুন রাজনৈতিক দল তৈরির আহ্বান জানান। অন্তর্বর্তী সরকার এখনো অর্থনৈতিক সহযোগিতা দিয়ে জুলাই আন্দোলনের আহত ও নিহতদের পরিবারের পাশে পুরোপুরি দাঁড়াতে পারেনি বলেও অভিযোগ করেন জোনায়েদ সাকি। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার 5ই আগস্টের পর থেকে আমরা বলছিলাম, শহীদদের তালিকা করেন, তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন, তাদের পরিবারের দায়িত্ব নেন, আহতদের চিকিৎসা দেন, তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব নেন। আজকে আপনারা সেই কাজ এখনো পর্যন্ত করতে পারেন নাই, এটা দুঃখজনক। আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন সেইটা মানুষ খুব ভালো চোখে দেখবে না।
রাষ্ট্রীয় ইন্ধনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে বলে দাবি করেছে আদিবাসী ফোরাম। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে তারা বলেন, দোষীদের চিহ্নিত হলেও তাদের গ্রেফতারে সরকারের কোনো পদক্ষেপ না নেয়াই এর সবচেয়ে বড় প্রমাণ। এ সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণাও দেন তারা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদ ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে আদিবাসী ফোরামের এই গণসমাবেশ। বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা। তারা বলেন, দাবি না মানলে সারা দেশের আদিবাসীরা ঢাকা অভিমুখে লং মার্চ করবে। স্টুডেন্ট ফর সভারেন্টি সেই সংগঠনটি কিভাবে একদিনে আন্দোলন করে এই শব্দটা তারা বাতিল করার জন্য বাধ্য করেছে। সংবিধান পরিষ্কার করে বলে দিয়েছে প্রত্যেক নাগরিকের একই অধিকার এই দেশে, তাহলে কেন তারা আজকে এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? রাষ্ট্রীয় ইন্ধনেই বারবার আদিবাসী ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে বলেও দাবি করেন তারা। এখন আমাদের কাছে কেন স্পষ্ট মনে হচ্ছে এটা রাষ্ট্রীয় ইন্ধনে আসলে আমাদের উপর হামলা হয়েছে। না হলে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না। 15ই জানুয়ারি আমাদের আদিবাসী ছাত্র জনতার উপর যে নৃশংস হামলা সংঘটিত হয়েছে এবং এখানে যারা হামলায় যুক্ত আছেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। গণসমাবেশে সারা দেশের আদিবাসী ফোরামের নেতারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে পুলিশ তাকে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 15 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক দেবী রানী রায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, নুরুজ্জামানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রংপুর নগরীর একটি বাসা থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আমরা আসামিকে আজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। আমরা 15 দিনের রিমান্ড চেয়ে আবেদন করি। বিজ্ঞ আদালত ওনার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমাদের মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আমি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর পক্ষে এবং লিগ্যাল এইডের পক্ষে একজন আইনজীবী হিসেবে ওনার জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছি। ঘটনা আমাদের রংপুরে, উনি লালমনিরহাটে। এমন কোনো সিসিটিভি ফুটেজ বা এমন কোনো প্রমাণ দেখাইতে পারবে না যে উনি এটার মধ্যে জড়িত ছিল। ওনাকে সম্পূর্ণ রাজনৈতিকভাবেই এই মোকদ্দমায় ওনাকে আসামি করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ডহরি গ্রামে ১৫০০-এর বেশি শীতার্ত নারী পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরানুল হক চাকলাদার এসব শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় রাষ্ট্র রাজনীতি সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার 5000 বুকলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের কয়েকটি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে 2 আরোহী নিহত হয়। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার দিগারকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রংপুর ঢাকা মহাসড়কের বড় দরগা হাইওয়ে ফাঁড়ি থানার সামনে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত হয় 2 জন। এই ঘটনায় আহত হয়েছে 15 জন। এদিকে নগরীর লাহিড়ির হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় 1 জন ও রংপুরের পীরগঞ্জে 2 বাসের সংঘর্ষে 1 যাত্রী নিহত হয়। কুষ্টিয়ায় মিরপুরে ট্রাক চাপায় নিহত হয় সিএনজি অটোরিকশার 2 যাত্রী। এছাড়া বগুড়ায় 2 ট্রাকের সংঘর্ষে 1 জন ও চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের চাপায় 1 ব্যবসায়ী নিহত হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ রেল ক্রসিংয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারীরা। নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, যদিও নির্বিকার রেল কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন চলাচল করছে 8 জোড়া ট্রেন। 18 কিলোমিটার দূরত্বের এই রেলপথে রয়েছে 30টির মতো অবৈধ লেভেল ক্রসিং।
এর মধ্যে 6টি শহরের চাষারা থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত 2 কিলোমিটারের মধ্যে। এসব রেল ক্রসিংয়ে ব্যারিয়ার নষ্ট থাকায় ট্রেন চলাচলের সময়ে যানবাহন আটকাতে ব্যবহার করা হয় দড়ি। অরক্ষিত রেল ক্রসিং, সেই সাথে রেল লাইনের দুপাশের জায়গা দখল করে গড়ে ওঠা দোকানপাটের কারণে জনসমাগম বেশি থাকায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি, হচ্ছে প্রাণহানি। ব্যস্ততম রাস্তা, তো এই রাস্তার মধ্যে আমি মনে করি যে রেলওয়ের পক্ষ থেকে যদি এখানে আমাদের এই একটা মানে কি বলে রেল ক্রসিং সিস্টেম করে দিত তাহলে মনে হয় জিনিসটা বেটার হইতো। জাম থাকে, আর জাম থাকা অবস্থায় দেখা যায় রেলের উপর, ট্রেনের উপর, রেল লাইনের উপর গাড়ি আসা যাওয়া করে যদি একটা রেল গেট থাকতো তাহলে মানুষের মতো যানটা নিরাপত্তা থাকতো। ট্রেনে নেতাছে সবাই পাগল হয়ে যেতেছে, যান বাঁচানো লেগে কি অবস্থা, মানামারি লেগে আছে, জনসাধারণকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েই দায় সারছে রেলওয়ে কর্তৃপক্ষ। চাষারের ওই সাইডে যে গেটগুলো কিছুগুলো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের, ওইগুলো আমাদের না। কেউ যদি অসতর্কভাবে গেটের উপরে উঠে সেটা তো আমাদের কিছু করার নাই। মানুষ যদি সতর্কভাবে গাড়ি চালায় এবং সতর্ক থাকে তাহলে আর দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আরামদায়ক, নিরাপদ ও অন্য বাহনের তুলনায় ভাড়া কম ও নিরাপদ হওয়ায় ট্রেনের প্রতি বাড়তি আগ্রহ সাধারণ যাত্রীদের, তাই সেবার মান বাড়ানোর দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে মৌচাষ করে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। সরিষা ক্ষেতের পাশে বক্সে মৌচাষ করছেন তারা। এখানকার উৎপাদিত মধু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে নামি দামি বিভিন্ন কোম্পানিতে। মৌচাষীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন জেলা বিসিক কর্তৃপক্ষ। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। জয়পুরহাটের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষা ফুলের হলুদের সমারোহ। সদর উপজেলার পুরানাপোল, দস্তপুর, শালগ্রাম, হালট্রি, আক্কেলপুরের জামালগঞ্জের প্রায় 10টি গ্রামের সরিষা ক্ষেতের পাশে অর্ধশত মৌয়াল বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে স্থাপন করেছেন মৌমাছির বাক্স। প্রতিটি খামারে রয়েছে 50 থেকে 300টি পর্যন্ত বাক্স। আর সরিষা ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। এতে পরাগায়ন হয়ে ফলনও ভালো হচ্ছে সরিষার। এখানকার উৎপাদিত মধুর গুণগত মান ভালো হওয়ায় বিভিন্ন এলাকা থেকে কিনতে আসছেন সাধারণ ক্রেতারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার উৎপাদিত মধু সরবরাহ হচ্ছে বিভিন্ন কোম্পানি সহ সারা দেশে। প্রতি কেজি মধু বিক্রি করছেন 400 টাকায়। 4টা টিমে আমাদের ঘরে প্রায় 600-র মতো বক্স আছে। আমার আন্ডারে 100 বক্স আছে। 100 বক্স থেকে আমি এবছর সরিষা মাঠ করিয়া প্রায় 45 থেকে 50 মনের মতো ইনশাল্লাহ মধু উৎপাদন করব। সপ্তাহে আমাদের বক্স থেকে 3 থেকে 4 কেজি মধু আহরণ হয়। আমাদের এখানকার মানুষের চাহিদা মিটে আমরা তারপরে মধু বিক্রয় করে থাকি। সরিষা ফুলের সরাসরি যে মধুটা হয়, এই মধুটাই আমি নিতে আসি ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য। আমি শুনছি এখানকার মধু অনেক ভালো, আর প্রাকৃতিক পরিবেশে অনেক সঠিক মধুটা পাওয়া যায়। কি মৌচাষীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন জেলা বিসিকের এই কর্মকর্তা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে মৌচাষ উদ্ভাবন হয়েছে সেটা বিসিক করছে। বিসিকের শিল্পের উন্নয়নের জন্য এদের প্রশিক্ষণ দিয়ে থাকে, ঋণ সহায়তা প্রদান দেয়, এদের শিল্পের নিবন্ধন দেয় এবং বিপণনের সহায়তা করে থাকে। জেলায় এবার মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 30 মেট্রিক টন, আর বিক্রির আশা করা হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংবাদের এ পর্যায়ে থাকছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বাকস্বাধীনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। নোবেল কমিটি মাস্ককে ইমেইলও করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের মন্ত্রী হিসেবে কাজ করেছেন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি টেসলা এবং নভোযান ও মহাকাশ অভিযানের জন্য সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেস এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক। একসময় টুইটার নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেরও মালিক তিনি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ৬৭ আরোহীর সবাই নিহত হয়েছেন। আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে 4 ক্রু ও 60 যাত্রী ছাড়াও হেলিকপ্টারটিতে ছিলেন 3 সেনা। এদিকে দুর্ঘটনার জন্য ওবামা ও বাইডেনের ডাইভার্সিটি পলিসিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, ডেমোক্রেট আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্য আনা হয়েছিল এতেই বিমান চলাচলের নিরাপত্তার মান কমেছে, আর সেটি মর্মান্তিক দুর্ঘটনার কারণ বলে জানান ট্রাম্প। ওদিকে 20 বছরের বেশি সময়ে সবচেয়ে মারাত্মক ওই বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট রানওয়ের কাছাকাছি ওই বিমান দুর্ঘটনা ঘটে। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। কোচ পিটার বাটলারকে সরানো নিয়ে নারী ফুটবলারদের বিদ্রোহের তদন্ত শনিবারই শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটা বললেন বিসিবির সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। এ সময় তিনি উল্লেখ করেন, সব পক্ষের কথাই তারা শুনতে চান। এর আগে বৃহস্পতিবার বাফুফে ক্যাম্প ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে কোচের বিরুদ্ধে অভিযোগপত্র ফেডারেশনে জমা দেন সাবিনা সানজিদারা। গত বছরের অক্টোবরে নেপালের সাফ চ্যাম্পিয়নশিপে খেলার সময়ই ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাথে সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব আলোড়ন তুলেছিল। আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইবো, আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু চিহ্ন হয়ে থাকবে, সেটাও কিন্তু একরকম ঠিক না। কিন্তু আমরা অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে কথা বলেছি, তো আমরা কালকে এটা নিয়ে একটা ফিডব্যাক আমরা নিজেরা দিব। এটা তদন্ত মাত্র শুরু হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া সমীচীন হবে বলে আমি মনে করি। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। লাখো মানুষের উপস্থিতিতে শুরু বিশ্ব ইজতেমা। তুরাগ তীরে দেশের সবচেয়ে বড় জুমার জামাত। ইবাদত বন্দেগী, জিকির আশকারে মশগুল মুসল্লিরা। বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে ভারতীয় গণমাধ্যম। অভিযোগ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করে অসম্মান করা হচ্ছে বাংলাদেশের জনগণকে। বিগত সময়ে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপানো হয়েছিল, অভিযোগ দলের আমিরের। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ। সক্ষমতা বাড়িয়ে পণ্যের উৎপাদন খরচ কমাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। পর্দা নামল ঢাকা বাণিজ্য মেলার, শেষ দিনে বেচা কেনা তুঙ্গে। এবং কাল থেকে শুরু অমর 21শে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তার হুমকি নেই জানালেন ডিএমপি কমিশনার। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।